বিরাজমান রয়েছে। এই ব্যাংক ধ্বংস হয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব, ঠিক এরকম ভাবে এই ব্যাংক ধ্বংস হলে বাংলাদেশের হাজার হাজার লক্ষ কোটি ব্যবসায়ী ধ্বংস হয়ে যাবে, তাদের সমস্ত পুঁজি শেষ হয়ে যাবে। আমরা সেই অবস্থা কোনোদিন হইতে দিতে পারি না, আমরা সেই অবস্থা কোনোদিন হইতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি পরিশেষে আপনাদের কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন শুধু আজকে এই দিলকুশায় ইসলামী ব্যাংকের টাওয়ার, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে যে কয়েক হাজার গ্রাহক আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি, শুধু এই গ্রাহক না, সারা বাংলাদেশের প্রতিটি গ্রাহক 3 কোটি গ্রাহক এবং সেই সাথে সারা বাংলাদেশের 20 কোটি জনতা এই সুন্দর ব্যাংকে রক্ষার জন্য এগিয়ে আসবে। আমরা প্রয়োজনে আবারও 5 আগস্টের স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও রাজপথে রক্ত দেহের স্বপ্ন দেখি, আমরা প্রয়োজনে আবারও বিপ্লবের স্বপ্ন দেখি, কিন্তু 5 আগস্ট সেই স্পিরিটকে ধারণ করে রক্ষা হয়েছিল, সেই স্পিরিটকে ধারণ করে 5 আগস্টের বিপ্লব সাধিত হয়েছিল, সেই স্পিরিট আমাদের মধ্যে এখনো আছে। আমরা কখনোই সেই স্পিরিটকে ভুলণ্ঠিত হতে দেব না, আমাদের বিপ্লবকে ভুলণ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সবশেষে এই ব্যাংকের জন্য সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনলেন আসলে যারা কর্মসূচি পালন করছিলেন শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। মাননীয় বিএনপি দল পুরো দলকেই বলতে চায়, আপনারা বৃহৎ দল, আপনার লোকের অভাব নেই, আপনার দলে যোগ্যতার অভাব নেই, আপনার দলের ভিতরে যোগ্য সৎ ভালো মানুষকে দেন, পথ খোলা। আমরা গ্রাহকরা অভিনন্দন জানাবো। এমডি স্যারের বোর্ড অফিসিয়ালি যে আবেদনপত্রটি অ্যাকসেপ্টেড হয় সেটা হয় নাই, কিন্তু চেয়ারম্যান সাহেব উপরের নির্দেশে বা উপরের প্রেশার ক্রিয়েটে, উপরের পুশআপে উনি পদত্যাগ করতে বাধ্য হন। এবং একটা সময় আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই ফাইনালি সেই ফ্যাসিস্টের দোসর 5 আগস্টের আগে এস আলমের যে অর্থ লুটপাটকারী, যিনি বাংলাদেশের ওই সময়ের ডেপুটি গভর্নর ছিলেন, যে 5 আগস্টের ম্যানেজমেন্ট আসার পরে সেই ম্যানেজমেন্ট মনে করেছে এই দোসরদের রাখা সম্ভব নয়। এই দোসর দেশে থাকলেও, পালিয়ে না গেলেও উনি তখন অফিস করতেন না। পরবর্তীতে ডক্টর ইউনূসের সরকার এসে নতুন কর্তৃপক্ষকে বসানোর পরে সেখানে তার নাম ছিল না, সেখান থেকে তিনি উইথড্রল, সেখান থেকে তিনি বঞ্চিত, সেখান থেকে তিনি বিতাড়িত। এরকম একজন বিতাড়িত দোসর, অর্থ লোপাটকারীর সহায়তাকারী, এস আলমের সহায়তাকারী 5 আগস্টের পূর্বের শেখ হাসিনার লোক কিভাবে আজকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এ থেকে বোঝার বাকি নেই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো কথা বলতে পারেন না, আপনি শান্ত, আপনি ওয়াইফকে নিয়ে আস্তে আস্তে গাড়ি চালান, বুঝান আমি ভালো মানুষ, আপনি আস্তে আস্তে ভদ্র ভদ্র কথা বলেন, আমরাও বুঝি ভালো মানুষ। ভালো ব্যবহার দিয়ে কী হবে যদি আমার কাজে ভালো না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি শ্রদ্ধা আছে, শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি শহীদ জিয়ার ছেলে, আপনি আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, যে শহীদ যে কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। আপনার আচরণ মুখে সেটা দেখা গেলেও বাস্তবে না জানি কোনো অজানা কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো একটা প্ররোচনায় নাকি ইন্ডিয়ান আধিপত্যের কাছে আপনি হেরে যাচ্ছেন, আমরা জানি না। তাই আজকে নতুন করে সেই ফ্যাসিস্ট সরকারের অন্যায় অবিচার করা ডেপুটি গভর্নর এখন আমার বাংলাদেশের বর্তমানে বেসরকারি খাতে সর্বোচ্চ ডিপোজিটধারী, সর্বোচ্চ গ্রাহকধারী, সর্বোচ্চ সেবা প্রদানকারী, সর্বোচ্চ আহরণকারী, রেমিটেন্স আরোহণকারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সেই ব্যাংকের একজন চেয়ারম্যান কখনো এরকম দোসর হইতে পারে না। পরিশেষে আমাদের বলতে চাওয়া, যদি আপনার মনেই হয় যে ইসলামী ব্যাংকে আপনার কোনো পক্ষকে সরাতে হবে, যদি মনেই হয় আপনার ইসলামী ব্যাংকে আপনার লোক দিতে হবে, মাননীয় বিএনপি দল পুরো দলকেই বলতে চায়, আপনারা বৃহৎ দল, আপনার লোকের অভাব নেই, আপনার দলে যোগ্যতার অভাব নেই, আপনার দলে দলীয় যোগ্য লোকের অভাব নেই। প্লিজ আসুন, আমরা আপনারা সবাই অতীতে নির্যাতিত, 5 আগস্টের আগে সবাই মজলুমের শিকার ছিলাম। সুতরাং সেই দিনগুলোকে মাথায় রেখে যদি দিতেই হয়, আপনার দলের ভিতরে যোগ্য সৎ ভালো মানুষকে দেন, পথ খোলা। আমরা গ্রাহকরা অভিনন্দন জানাবো, নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো, কিন্তু এই ফ্যাসিস্টকে আমরা চাই না, এই ফ্যাসিস্টকে আমরা প্রতারিত করবই করব। আমাদের বিএনপি
যে সম্মানিত নেতা সালাউদ্দিন সাহেব, উনি তো আমাদের বাচ্চাকালে আমাদের ছোট ছোট গাইডগুলো ছিল না, একের ভেতর সব সাবজেক্ট পাওয়া যেত। আপনি ওই গাইড দিয়ে আপনি চালাচ্ছেন দেশ। আপনার যে কোনো মন্ত্রী কথাবার্তা বলতেছে, আমাদের নাকে রুমাল চাপা দেওয়া লাগতেছে। জিয়াউর রহমানের নামে একটা লোক আছে, আমি তোফায়েল আহমদ তো জানতাম না। আমরা যখন 1969 গণ অভ্যুত্থান করি তখন জিয়াউর রহমানের নামও ছিল, এবং বঙ্গবন্ধু যখন 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তখন জিয়াউর রহমানের কোন মানুষ হিসেবে আমরা জানতাম না। আমি যদি বলি যে জিয়াউর রহমান যদি চট্টগ্রামে না থেকে যদি পাকিস্তানে থাকতো অথবা ঢাকা থাকতো, তিনি পাকিস্তানের পক্ষ অবলম্বন করতেন, কারণ তিনি স্বাধীনতা বিশ্বাসী ছিলেন না। তার বড় প্রমাণ, সংবিধানকে তিনি তছনছ করেছেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে, 4টি মূলনীতিকে তছনছ করেছেন। আমরা যারা সেকুলার রাজনীতি করেছি, অসাম্প্রদায়িক রাজনীতি, সেখানে সাম্প্রদায়িকতা এনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটাকে তিনি চালু করেছেন। সুতরাং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না, ঘোষণা তো প্রশ্নই ওঠে না। হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। সম্মিলিত ইসলামী ব্যাংকের 1,60,000 কোটি টাকা নামে বেনামে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় তারা নিয়ে গেছে ব্যাংক থেকে, যে কারণে আজকে সাধারণ আমানতকারীরা তাদের টাকা ফেরত পাচ্ছে না। তবে অবাক করার মতো বিষয়, এই সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা দেওয়ার ব্যাপারে সরকারের এখন পর্যন্ত কোনো ধরনের ভূমিকা দেখা যায়নি। কিন্তু আরেকটা জিনিস দেখা যাচ্ছে, বিগত সরকার যেভাবে 17 বছরে ব্যাংকগুলোর থেকে বিভিন্ন নামে বেনামে ঋণ নিয়ে দেশে বিদেশে প্রচার করে দিয়েছে, বর্তমান সরকারও কিন্তু গতদিন যে 60,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হচ্ছে, সেটা কাদেরকে জানেন? সেটা হচ্ছে যেসব শিল্প কলকারখানা মানে বন্ধ আছে কিংবা চলতে পারছে না তাদেরকে। এখন প্রশ্ন হলো, যেসব কলকারখানা চলতে পারছে না বা বন্ধ হয়ে আছে, এইসব কলকারখানা চালু করার জন্য যদি ঋণ দেওয়া হয়, আদতে সেই ঋণটা কারা পাচ্ছে? সেই ঋণটা কি আদৌ ফেরত আসবে? তার মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে আরও 60,000 কোটি টাকা, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর থেকে 60,000 কোটি টাকা আবারও সেই মানে ঋণের ফাঁদে পা দিয়ে আসলে হারিয়ে যাবে, যেটা হারিয়ে গেছিল বিগত 17 বছরের আমলে। যেখানে কথা ছিল যে সাধারণ আমানতকারীদের যে ন্যায্য পাওনা, তাদের যে টাকা, সেই টাকাটা দেওয়া, সেটা না দিয়ে তারা তাদের মতো করে তারা এই 60,000 কোটি টাকা দিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন ব্যাংকে টাকা চাইতে যাই, ব্যাংকগুলো কিন্তু বলে যে টাকা তো নিয়ে গেছে, কারা নিয়ে গেছে অ্যাসালামের কথা দেখায় দেয়, কিংবা অন্যান্য কোম্পানি যারা লোন নিয়ে দিচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, লোন দেওয়ার সময় তো আমাদেরকে জিজ্ঞাসা করে নাই। তাহলে আজকে যখন এই ব্যাংকগুলোর থেকেই কিংবা অন্য ব্যাংক থেকে, যেখান থেকে হোক, ব্যাংকিং সেক্টর থেকে 60,000 কোটি টাকা কিছু কোম্পানিকে দেওয়া হচ্ছে প্রণোদনা হিসাবে, এবং তারা এই সেক্টরগুলো দাঁড়ানোর জন্য কিংবা কোম্পানিগুলো রান করার জন্য, তাহলে এই টাকাটা যে ফেরত আসবে সেটার কি নিশ্চয়তা, সে কি গ্যারান্টি দিচ্ছে? উনি জেনে শুনেই দিচ্ছে যে এই কোম্পানিগুলো খারাপ বা এই কোম্পানিগুলো চলতে পারছে না, তাদেরকে দাঁড় করানোর জন্য দিচ্ছে। তার মানে স্পষ্টতই বোঝা যায় এই টাকাগুলো আর ফেরত আসবে না। অর্থাৎ বিগত 17 বছর যে একটা সরকার মানে বিভিন্নভাবে লুটপাট করেছে, এখন আবারও সেই দুষ্টচক্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আদতে যদি প্রবাসীরা এই দেশে রেমিটেন্স না পাঠায়, একটা বছর রেমিটেন্স বন্ধ রাখে, তাহলে কিন্তু বাংলাদেশ চলতে পারবে না। অথচ এই টাকাগুলাকেই তারা কোনো ধরনের হিসাব নিকাশ না করেই, আমার কাছে মনে হয় তাদের দলীয় স্বার্থে কিংবা দলীয় বিবেচনায় কিন্তু এইগুলা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া হয়। তাহলে যদি এই কোম্পানিগুলো যদি সত্যি সত্যি এই টাকা ফেরত দেওয়ার সক্ষমতা থাকে, তাহলে তাদের নামের লিস্ট প্রদান করা হোক। আমরা দেখি কোন কোন কোম্পানিগুলোকে এই টাকাগুলো দেওয়া হচ্ছে এবং কত টাকা কোন কোম্পানিকে দেওয়া হচ্ছে। তারা আদৌ কি এই টাকা ফেরত দিতে পারবে? কত বছরের জন্য ঋণ দেওয়া হচ্ছে? আসল কথা হচ্ছে, যে যখন ক্ষমতায় যায় তারা তখন তাদের যে সুবিধাগুলা সেইগুলাই বেশি দেখে। বাস্তবে দেশের জনগণের কথা, মানুষের দুঃখ দুর্দশার কথা কেউই ভাবে না। তাই যদি হইতো, আজকে যদি মানুষের কথাই ভাবতো, তাহলে এই 75 লক্ষ আমানতকারী, যার সাথে প্রায় 3.5 কোটি মানুষ জড়িত, সেই মানুষগুলোর কথা চিন্তা না করে তাদেরকে 60,000 কোটি টাকা প্রণোদনা না দিয়ে আজকে এই রুগ্ন কোম্পানিগুলোকে কেন প্রণোদনা দেওয়া হচ্ছে? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই আমানতকারীরা টাকা যদি ফেরত পেতে চান,
তাহলে আমাদের আন্দোলনটাকে একবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। যার যার অ্যাকাউন্ট আছে তাকে যাতে ব্যাংকে আসতে হয়, তাকে যাতে আন্দোলন অংশগ্রহণ করতে হয়, সেই জন্য দরকার প্রথমত হচ্ছে সবাইকে বিষয়টা জানানো যে তাদের টাকা ফেরত পাইতে হলে কি কি করা উচিত এবং কিভাবে আমরা টাকাটা ফেরত পেতে পারি। সরকারের সাথে যেমন আমাদের দেন দরবার করতে হবে, ঠিক তেমনিভাবে মাঠেও কিন্তু সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং সেটা অনলাইনেও কিন্তু আমাদের আন্দোলনগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। আর না হয় কিন্তু আমরা সেই দাবি আদায় করতে পারবো না, আমাদের কষ্টে জমানো টাকা সেটা অলরেডি চলে যাবে তাদের পকেটে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সবাইকে আমাদের সাথে যুক্ত করেন, তাহলে দেখবেন আগামী দিনের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা ফলাফল পাওয়া যাবে। জামাত ইসলামীর চোখের সামনে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, ইসলামী ব্যাংকের প্রাণ যারা, ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসী পুলিশ, পেটোয়া বাহিনী, এস আলমের পুলিশ, এস আলমের দালাল পুলিশ। হ্যাঁ, এস আলমের দালালরা ইসলামী ব্যাংকের গ্রাহকদের উপর পরিকল্পিত ঠান্ডা মাথায় এই হামলা করিয়েছে। এইগুলো সবকিছুর কলকাঠি নাড়ছে এস আলম, এবং যারা এক্সিকিউট করছে এরা সব এস আলমের দালাল। হ্যাঁ, জামাতের চোখের সামনে ঘটছে, কিন্তু আমি খোঁজ খবর নিলাম যে জামাত শিবির একদম পয়েন্ট অফ নো রিটার্ন, জিরো টলারেন্স। ইসলামী ব্যাংক এক বিন্দু পরিমাণ দখল হতে দিবে না, এস আলমের হাতে ইসলামী ব্যাংক যেতে দিবে না। আজকে কমপক্ষে 50 জন গুলিবিদ্ধ হয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহক। হ্যাঁ, দে কুড বি রিলেটেড টু জামাত শিবির, ডাজন্ট ম্যাটার। তাদের প্রধান পরিচয় তারা ওখানে গিয়েছে ইসলামী ব্যাংকের গ্রাহক পরিচয়। অতএব আর ইসলামী ব্যাংক জামাত ইসলামীর ব্যাংক, জামাত ইসলামীর রক্তে গড়া ব্যাংক। জামাত ইসলামী এই ব্যাংক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সিদ্ধান্ত নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত করেছে। অতএব এই ব্যাংক জামাতের ব্যাংক, এই বিষয়ে কোনো ইফ নট কিচ্ছু নাই, ক্লিয়ার কথা। এই ব্যাংক জামাত ইসলামী একটা এনিকস্ট রক্ষা করবে। এস আলমের কোনো দালাল যদি ব্যাংকের ঢোকার চেষ্টা করে, তাদের কোনো এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে, ওই যে দেখেছেন না কি একটা পরিস্থিতি। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে নতুন বাংলাদেশে এরকম দৃশ্য দেখতে হবে, ইট ওয়াজ আনইমাজিনেবল। আওয়ামী লীগ আমলে যখন বিএনপি জামাত বিক্ষোভ মিছিল করতো, কোনো প্রোগ্রাম থাকতো, তখন এরকম আওয়ামী পুলিশ একদম তছনছ করে দিত, চারদিকে ধোয়ার ধোয়া, টিয়ার শেল, রাবার বুলেট, গরম পানি, জল কামান, অমুক তমুক, এগুলোর মধ্যে আমরা কতবার পড়েছি। এটা আওয়ামী আমলের চিত্র ছিল, কিন্তু এখনো আবার পুলিশ সেই ঘটনা ঘটাবে, তাও ব্যাংকের সামনে। ব্যাংক কিন্তু কেপিআইয়ের মধ্যে পড়ে, ব্যাংকের হেড অফিস এবং একদম ক্লোজ টু বাংলাদেশ ব্যাংক। এরকম একটা এরিয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আপনি চিন্তা করেন বাংলাদেশ ধ্বংস হওয়ার জন্য আর কিছু দরকার আছে? পুরো ব্যাংক ব্যবস্থা বিএনপি সরকার ধ্বংস করে দিয়েছে এস আলমের খপ্পরে পড়ে। এবং ইসলামী ব্যাংকের চাবিকাঠি তো জামাতের হাতে। প্রথম কথা হচ্ছে, জামাত স্পষ্ট যে প্রথমে, এবং এটা বিএনপি জামাত সম্পর্কের একটা রেড লাইন, এই এস আলম কাণ্ড বা ইসলামী ব্যাংককে ঘিরে বিএনপি জামাত যে আন্ডারস্ট্যান্ডিং, এটা শেষ হয়ে যেতে পারে। এবং বিএনপি জামাতের মধ্যে অনৈক্য একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলে আওয়ামী লীগ ঢুকবে এবং শেখ হাসিনা মাথা উঁচু করেই ঢুকবে, তখন কার দোষ দিবেন কি ভাবেন। এবং ইসলামী ব্যাংক ধসানোর মাধ্যমে জামাত পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে, কিন্তু জামাত সেদিকে যাবে না। যেমন জামাতের লোকজন যদি প্রায় 3-7 কোটি লোক, কমপক্ষে 3 কোটি গ্রাহক, এর সাথে জড়িত 6-7 কোটি লোক, এবং বাংলাদেশের অর্থনীতি টিকে আছে রেমিটেন্সের উপর। এই রেমিটেন্সের 30% নিয়ন্ত্রণ করে ইসলামী ব্যাংক, এবং এরা বেসিক্যালি জামাত শিবির সমর্থক। তো জামাত চাইলে এই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে, এখানে যদি নন জামাত কেউ থেকে থাকে, ইসলামী ব্যাংকের গ্রাহক আছে, তারাও এই ব্যাংক থেকে, কারণ তাদের দায় থেকেছে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসেবে বসে থাকবে। যখন জামাত প্রচারণা শুরু করবে যে এই ব্যাংক এটা ধ্বংস হয়ে যাবে, এটা টাকা পয়সাগুলো সব লুটপাট করে খেয়ে ফেলবে, ব্যাংকে দেউলিয়ে ঘোষণা করে গ্রাহকদের টাকা মেরে খাবে, এরকম একটা ধান্দা আছে, দেখবেন যে সবাই টাকা উঠিয়ে নেবে। আর বাংলাদেশের লার্জেস্ট প্রাইভেট ব্যাংক যদি এভাবে দেউলি হয়ে যায়, বাংলাদেশ সরকার দেউলি হয়ে যাবে, তারেক সরকার দেউলি হয়ে যাবে, তারেক জিয়া লন্ডন পালাবেন আবার। 2007 সালে যেরকম পালিয়েছিলেন 8 সালে, ওইরকম আবার পালাতে হবে, এবং সুযোগে হাসিনা ঢুকে যাবে। এর মানে নজিরবিহীন পরিস্থিতি তৈরি করে ফেলেছে এস আলম। টাকার জোরে যে কি করতে পারে, এই যে আমি ইদানিং আলোচনা করছি হাসিনা ফিরবে কিনা, হাসিনা ফিরবে কিনা, হাসিনা ফেরার আলাপ আওয়ামী লীগের লোকজন যেরকম করছে, আমরাও সেরকম করছি।
তো এটা একদম ঠুনকো নয়। এই যে হাসিনা এসালামের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে ফেলেছে, সেই হাসিনার থিওরি মনে আছে? যেরকম প্রশিকা বা বিভিন্ন এনজিও কর্মীদেরকে ঢাকা এনে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করাতেন, ফারুক অমুক তমুক, মনে আছে? 2004-5 সালের কথা, আমরা একদম ছোট ছিলাম তখন, 6-7 পড়তাম, কিন্তু আমাদের মনে আছে। এবং লক্ষ লক্ষ এনজিও কর্মীকে গ্রেপ্তারও করেছিল, এবং শেষ পর্যন্ত লগি বৈঠের ঘটনা কিন্তু এনজিও কর্মীদের মাধ্যমে হাসিনা ঘটিয়েছে। তো দর্শক, এখন আবার সেই তখন এনজিও কর্মীরা ঢাকা আসতেন লঞ্চে, গাড়িতে, হোটেলে থাকতেন, তাদেরকে 1000 টাকা 300 টাকা এরকম দেওয়া হতো। এখন আবার এসালমের গাড়িতে করে এসালমের লোকজন চট্টগ্রাম থেকে, পটিয়া থেকে, বিভিন্ন জায়গায় ভাড়া করে হাজার হাজার লোকজন মতিঝিলের আশেপাশে হোটেলগুলো ভরে গেছে। আরে এগুলো তো দিন শেষে বিএনপি কে জয় বাংলা করে দিবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ইসলামী ব্যাংকের অস্থিরতা, এটা জামাতের জন্য যতটা না চিন্তার চাইতে, তার চাইতে বেশি চিন্তা বিএনপির জন্য। আজকে ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, হেড অফিসের সামনে যে ঘটনা, এটা আমি মনে করি বিএনপির জন্য একটা বড় ধাক্কা। বিএনপির মধ্যে কিছু লুটেরা আছে, এসালামের দালাল আছে, ওরা আওয়ামী লীগের ফাঁদে পরে এই ঘটনা ঘটিয়েছে। অতএব জামাত এই বিষয়ে যেহেতু একদম পয়েন্ট অফ নো রিটার্নে, ইসলামী ব্যাংকের মতো চলতে হবে। কোনো আওয়ামী দালাল, ফেসিস্ট চেয়ারম্যানকে ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। আমি স্পষ্ট করে বলছি, সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজনকে প্রত্যেকটা শাখা পাহারা দিতে হবে। কোন ফেসিস্ট যদি ব্যাংকের আশেপাশে কোনো খবরদারি করার চেষ্টা করে, ওর ব্লেজার, ওর টাই, ওর প্যান্ট খুলে ওরা জাইঙ্গে পরে ওরা পাশায় লাথি দিয়ে বের করে দিতে হবে। ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান, ও ব্যাংকের আশেপাশে আসার চেষ্টা করলে, গ্রাহকরা ওর জামা প্যান্ট খুলে ফেলবে। যদি পুলিশি পাহারায় ব্যাংকের মধ্যে ঢুকতে পারে, ইসলামী ব্যাংকের কর্মকর্তারা ওর জামা প্যান্ট খুলে ফেলবে, ওরা লাথি দিয়ে ব্যাংক থেকে বের করে দিতে হবে। একদম পয়েন্ট অফ নো রিটার্ন। এই বিষয়ে জামাত যদি একটু আপোষ করতে যায়, জামাতের রাজনীতি এখানেই মারা খাবে। আর জামাত যদি একটু আঙ্গুল বাঁকা করতে পারে, এরকম পুলিশ দিয়ে লাঠিচার্জ করে কতক্ষণ? সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছে, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মানুষ ফসে উঠেছে যে না, এখানে আস্থা রাখা যাবে না। অতএব পুরো বিএনপি সরকার মারা খাবে। তো দর্শক, এই জন্য জরুরি সতর্কবার্তা জামাতের জন্য, এক বিন্দু পরিমাণ ছাড় যাবে না। শহীদ হলে, যেহেতু ইসলামী অর্থনীতি, ইসলামী ব্যাংক সুদমুক্ত অর্থনীতির পরিবর্তে হালাল একটা ব্যাংকিং ব্যবস্থা জামাত ইসলামীর লোকজন ইসলামী আন্দোলন এবং একামতি দিনের চিন্তা থেকে এটা কায়েম করেছে। অতএব এই প্রতিষ্ঠান রক্ষা করতে যদি কারো জীবন দেয়া লাগে, সে জীবন দিবে, সে শহীদ হবে। সে সুদের বিরুদ্ধে জিহাদ করতে যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাতারে সে শহীদ হিসেবে তার নাম লেখা থাকবে। অতএব জীবন দিবে, কিন্তু ইসলামী ব্যাংক দিবে না। জামাত এই সিদ্ধান্ত নেন, এবং ইসলামী ব্যাংকের গ্রাহক, বিশেষ করে যারা পলিটিক্যাল জামাত শিবির আছেন, তারা সবাই পুরো মতিঝিলকে ঘিরে রাখবেন পুলিশের সাথে। এগুলো পুলিশ না, এগুলো এসালামের পেটোয়া বাহিনী। হাসিনার আমলে এই বাহিনী যেরকম ডলা খেয়েছিল, এর চাইতে জঘন্য ডলা খাবে যদি এরকম ভিন্ন আচরণ করতে থাকে। এদের আচরণ মোটেও পরিবর্তন হয়নি। এরা এসালামের কথায় আবার জনগণের উপর, গ্রাহকদের উপর হামলা করছে। আপনি চিন্তা করছেন, ব্যাংকের গ্রাহক, তাদের উপর হামলা করছে পুলিশ। এটা কোনো সভ্য দেশে হতে পারে? এবং সেই মতিঝিলের আজকে ফুটেজগুলো আমি দেখলাম, মনে হয় যেন যুদ্ধ বিধ্বস্ত এক বাংলাদেশ, যেখানে ফেসিবাদ বিরোধী আন্দোলন হচ্ছে মনে হয়, আর ফেসিস্ট পুলিশ জনগণের উপর অত্যাচার স্টিম রুলার চালাচ্ছে। এবং মানুষকে দেখলাম কি রক্তাক্ত বিভৎস চেহারা, সেগুলোর ছবি দেয়া ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড সাপোর্ট করে না। একদম মানে নিহত হতে পারে এরকম ভাবে আহত করা হয়েছে অনেককে, 50 জন গুলিবিদ্ধ হয়েছে। বিএনপি সরকার আগুন নিয়ে খেলছে এসালামের ফাঁদে পড়ে। আমার মনে হয়, হয় ইসলামী ব্যাংক টিকবে, নইলে বিএনপি সরকারের পতন হবে। এবং বিএনপি সরকারের পতন স্বাভাবিক হবে না, আওয়ামী লীগ এসে ওই যে শেখ হাসিনা মাথা উঁচু করে ফেরার কথা বলছে না, সেই ঘটনা ঘটতে পারে। এগুলো সব শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর টাকার লোভে পড়ে বিএনপির কিছু লুটেরা আজকে বিএনপি সরকারকে এভাবে জয় বাংলা করছে এবং হুমকির মুখে ফেলেছে। যে চট্টগ্রাম জঙ্গল সলিমপুর একটা সন্ত্রাসী আস্তানা, আড্ডাখানা ছিল, যেটা বিগত আওয়ামী লীগ সরকার সবকিছু জানতো, তাদের হস্তক্ষেপে কিন্তু এগুলো হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এগুলো চুপ ছিল। যখনই বিএনপি সরকার আসছে, সন্ত্রাস মুক্ত করার জন্য তারা সব ধরনের পদক্ষেপ করে মোটামুটি তাদের আয়ত্তে নিয়েছিল। এবং যৌথ বাহিনীর উদ্যোগে ওখানে ক্যাম্প করার, প্রায় ক্যাম্প করেছিল র্যাবের, সেই ক্যাম্প তারা উড়িয়ে দিয়েছে, রাস্তাঘাট ভেঙে দিয়েছে। তাহলে বুঝতে হবে বাংলাদেশের রাষ্ট্রের বাহিনীর চাইতেও তারা অনেক শক্তিশালী, এটা তারা বোঝাচ্ছে। আপনারা কি তাই মনে করেন?
একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি সন্ত্রাসী বাহিনীকে বা একটি সন্ত্রাস দমন, এটা আমাদের সকল মানুষ, সকল নাগরিকের একটা নৈতিক অধিকার, এটা যে বাংলাদেশে শান্তি ভালো চলুক, শান্তিতে থাকুক। কিন্তু জঙ্গল সলিমপুর চট্টগ্রামের যে সন্ত্রাসী আড্ডাখানা বা কয়েক কিলোমিটার দূরে, বা এটা কোনো দমন করা একটা সরকারের পক্ষে সর্বোচ্চ আধা ঘন্টার কাজ। কিন্তু যদি সত্যিকারের দমন নিপীড়ন করে শত শত সন্ত্রাসী মারা যাবে। তো তারপরও আমরা চাই বাংলাদেশের সুন্দর একটি এলাকা গঠন হোক, সন্ত্রাস মুক্ত হোক। ওই এলাকাটা শুধু অস্ত্র গোড়া বারোতের দিক দিয়ে আপনি পাবেন না, টাকার পাহাড়ও পাবেন। কারণ বিগত সরকারের যত 2 নাম্বারিক লোক ছিল সব ওই এলাকায় টাকার পাহাড় জমাইছে, এখানে আন্ডারগ্রাউন্ডে টাকার পাহাড় জমাইছে, যে কারণে বাংলাদেশে টাকার নোট কিন্তু কমে গেছে। এই কথাটা আপনারা বিশ্বাস করবেন, অন্তর থেকে বিশ্বাস করবেন যে আমি কথাটা বললাম। প্রিয়, আমি সরকারকে বলবো দ্রুত 1 ঘন্টার মধ্যে জঙ্গল সলিমপুর চট্টগ্রামে সন্ত্রাস মুক্ত আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এই দেশের মানুষ হচ্ছে সবচাইতে বড় বোকাচোদা। এদের কপালে এর চাইতে ভালো কিছু জুটার কথা না তো। নয়তো আপনি দেখেন নিজেদের জীবন দিয়ে আন্দোলন করে কখনো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামায়, কখনো জাতীয় পার্টিকে নামায়, কখনো বিএনপিকে নামায়, আবার ঘুরে ফিরে নিজেদের জীবন দিয়ে আন্দোলন করে এদের হাতে ক্ষমতা তুলে দেয়, এদের হাতে নিজেদের ভাগ্য তুলে দেয়। তাহলে এই দেশের বোকাচোদা জনগণের কপালে এর চাইতে ভালো কি কোনো কিছু আশা করা যায়? হ্যাঁ, এটা ভারতের একটা চাল, নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। এজন্য ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশে প্রতিদিন রাতের বেলা হাজার হাজার বোতল ফেন্সিডিল ঢুকছে, আর মায়ানমার দিয়ে ইয়াবার পিস ঢুকছে আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। যখন দেশের প্রয়োজনে তাদেরকে দরকার হবে তখন যেন তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। আজকে অনেকে প্রশ্ন করে আপনাদের শিবচরে এত মাদক। আমি বলি গোটা বাংলাদেশে এই অবস্থা, আমরা হাত দিয়েছি আমাদেরটা বের হয়েছে। আমরা যদি হাত না দেই তাহলে বের হতো না। আমরা হাত দিয়েছি, এই জন্য এই মাদকের বস্তা বের হচ্ছে। কিন্তু এটা কিন্তু শিবচরের অবস্থা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা গ্রামের এই একই অবস্থা। এটা ভারতের একটা বুদ্ধি, এটা ভারতের একটা চাল। নেশার মাধ্যমে আগামীর যুবকদেরকে ধ্বংস করো। যখন যুবকদের প্রয়োজন হবে ওরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কিচ্ছু চাই না আপনাদের কাছে, শুধু আমাকে একটু সহযোগিতা করেন, আমাকে শুধু একটু আপনারা সহযোগিতা করেন। আমি বলেছি আপনারা সোচ্চার হন, ভয়কে জয় করতে হবে। আগে ভয়ের কারণে মানুষ জবান খুলতে পারে নাই, কি বলবে কি করবে। আমি বলছি আপনার কোনো ভয় নাই। ইনসাফের কথা যদি বলতে হয় আওয়াজ করে সমাজের সামনে দাঁড়িয়ে বলতে হবে। কে কি করবে আপনাকে? ন্যায়ের পক্ষে আপনি থাকবেন। কে আপনার চুলটা ছিঁড়বে সে চুলটা ছিঁড়ার লোক আমি দেখতে চাই। আপনি ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেন, কথা বলেন। এরপরে যদি দেখবেন আমি আপনার পিছনে নাই তাহলে আর দরকার নাই আমার সাথে যোগাযোগ রাখার। কিন্তু হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলা শিখতে হবে। যেখানে অন্যায় দেখবেন দাঁড়িয়ে যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে তাকে ধরে তুমি অন্যায় করেছো কেন, তার জবাব নিতে হবে। এই যে আগামীতে কয়েকদিন পর আপনাদের ইউনিয়ন নির্বাচন আসছে, আগামী কয়েকদিন পর আমি চাই আমি যেভাবে নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের চেয়ারম্যান সে একইভাবে নির্বাচিত হতে হবে। আমি যেভাবে এমপি নির্বাচিত হয়েছি 19টা ইউনিয়নের যে 19 জন চেয়ারম্যান পদপ্রার্থী হবে আমি দেখতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই সম্পূর্ণ 100% ফেয়ারের ব্যবস্থা করে দিব, যেন কোনো ধরনের দুর্নীতি সেখানে না হয়। যেই যোগ্য এলাকার জন্য যার দরদ আছে মানুষ তাকেই বেছে নিয়ে আসবে। আধিপত্য দেখিয়ে আগামীতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। মানুষ সচেতন হয়েছে, মানুষ ভালো মানুষকে দেখতে চায়। যারা এলাকার জন্য যাদের সত্যিকারী দরদ, টাকা দিয়ে যেমন এবার এমপি ইলেকশন ঘুরাতে পারে নাই, প্রত্যেকটা ইউনিয়ন নির্বাচনে এরকমই হবে। যে টাকা দিবে তাকে বেঁধে রাখবেন, তাকে কোনো ভোট দেওয়া হবে না। এলাকায় যে দরদ নিয়ে কাজ করবে সে গরিবের ঘরের সন্তান হতে পারে, তার নুন আনতে গেলে পান্তা ফুরাইতে পারে, কিন্তু তার ভিতরে সদ আছে, তার ভিতরে ন্যায়নিষ্ঠা আছে, তার ভিতরে দেশের জন্য মায়া আছে, দেশের মানুষের জন্য মায়া আছে। তাকেই নির্বাচিত করে জনপ্রতিনিধি বানাইতে হবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি দেশটা আমরা গড়তে পারি, গোটা বাংলাদেশ আমি পারবো না।
গোটা বাংলাদেশের নেতৃত্ব আমি হানজালার হাতে নাই, কিন্তু হ্যাঁ, শিবচর থেকে যেই কয়টা কথা বলি, এই কয়টা কথা বাংলার প্রতিটা গ্রামে গিয়ে আসর হয়। শিবচর থেকে দাঁড়িয়ে যে কয়টা কথা বলি, ঢাকার প্রতিটা ওয়ার্ডে গিয়ে সেই কথাগুলোর আসর হয়। যুবকরা এরকম চায়। আজকে হয়তো এক শিবচরের নেতৃত্ব দিচ্ছি বা এক শিবচরের দায়িত্ব নিয়েছি। আল্লাহ যদি কখনো চায় হয়তো গোটা বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ যদি চায়, তাহলে সেটা কেউ রুখে দিতে পারবে? আপনাদেরকে সাথে দরকার, পাশে দরকার। আসুন, একদিক থেকে ন্যায় এবং ইনসাফের কাজ চলবে, আরেক দিকে এলাকার উন্নয়নের কাজ চলবে। কোনোটাই ইনশাল্লাহ কমতি থাকবে না। এই টাকা সরকারি যত টাকা আসবে পাই টু পাই এলাকার মানুষকে বুঝিয়ে দিয়ে যদি কোনোদিন যেতে হয়, প্রত্যেকটা পয়সার হিসাব দিয়ে এই দেশের মানুষকে তারপরে যাব। কিন্তু জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিব, জনগণের রাস্তা জনগণকে বুঝিয়ে দিব, জনগণের চাল জনগণকে বুঝিয়ে দিব। কোনো ধরনের কোনো দুর্নীতি হবে না, স্বজনপ্রীতি হবে না। যেই কথাগুলো ওখানে দাঁড়িয়ে বলল যে এখানে চাল দিয়েছি, এলাকার ছেলে থাকে 2 জন ইটালি, সে চাল পাওয়ার যোগ্য না, এটা অবশ্যই নাম এটা কাটতে হবে। আপনি বলেছেন অনেকে অনেক কিছু পাওয়ার যোগ্য, সেইগুলো আমাদের নলেজে দিতে হবে। সব তো আমাদের কাছে আসে না। আপনাদের মতো মানুষগুলো যখন এই দোষ, এই ভুলগুলো আমার কাছে নিয়ে আসবে, তারপরে যদি সংশোধন না হয়, তারপরে বলবেন। কোথাও আগামীতে এগুলো যেন না হয়। যার জামে চাল আসবে, যার অধিকার এই চাল খাওয়ার, সেই খাবে। কেউ এটাকে অন্যভাবে নিয়ে যেতে পারবে না। এটাকে সোচ্চার থাকতে হবে। এলাকার উন্নয়নের যখন যার দরকার হবে, আমার বরাবর চিঠি দিয়ে রাখবেন। যখনই যে বরাদ্দ আসবে, যখনই এলাকার জন্য যেটা প্রয়োজন হবে সরকারিভাবে, সেটাই আমি আপনার এলাকায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বিএনপি ধ্বংস হওয়াটা শুধু সময়ের ব্যাপার। আওয়ামী লীগ বলার মতো তবুও কিছু কিছু মানুষ বাংলাদেশে এখনো আছে, কিন্তু বিএনপির নাম বলার মতো মানুষ বাংলাদেশে থাকবে না। বাবা এখন কোথায় জানো? হ্যাঁ, কোথায়? মারা গেছে। বাবার সাথে কবে কথা হয়েছে তোমার? আমার হ্যাঁ, আমার হয়েছে বাবার সাথে ওই কালকে। আর বাবাকে আমি লাভ ইউ হয়েছি। বাবাকে মোবাইলে তুমি কি বলো বলো তো? বাবাকে আই মিস ইউ বলি, আর বললাম আই লাভ ইউ।